ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমাদের অডিয়েন্সের মধ্যে যেহেতু 90% গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট রাদার, তো এবং তাদের মধ্যে অনেকেরই পুলিশের দিকে ঝোঁক। কিন্তু পুলিশে ব্যক্তিগত সময় পাওয়া যায় না, ছুটি নেই, এবং এটা একটা এমার্জেন্সি সার্ভিসের আন্ডারে পড়ে। তো যেহেতু এইসব নিয়ে তেমন ইনফরমেশন পাওয়া যায় না, সেই জন্য সবাই মানে চয়েস করার আগে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো আপনার যেহেতু এত সুদীর্ঘ একটা কেরিয়ার, তো ইউ আর দি বেস্ট পারসন টু অ্যান্সার দিস কোশ্চেন। তো আপনি যদি একটু রিয়েলিটিটা বলেন যে অ্যাকচুয়ালি কি ব্যক্তিগত সময় একেবারেই পাওয়া যায় না, বা পেলেও কতটা পাওয়া যায়, একটু যদি বলেন আপনি। দেখুন, একদম পাওয়া যায় না এটা ঠিক নয়। তবে অনেক সময় সময় নিয়ে টানাটানি হয়। যখন আমি বলছি ডিসি হেডকোয়ার্টার ছিলাম আমি 2 বছরের একটু বেশি সময়। এখন পোস্টটা আপগ্রেড করা হয়েছে, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার করা হয়েছে। তো ডিসি হেডকোয়ার্টার আমার দেখা আইপিএস অফিসারদের যত পদ আছে ব্যস্ততম পদ বলে আমার মনে হয়েছে। কারণ ডিসি হেডকোয়ার্টার কমিশনারের পক্ষ থেকে শহরের ল অ্যান্ড অর্ডার যাবতীয় অ্যারেঞ্জমেন্ট, যে ফুটবল খেলা হবে অ্যারেঞ্জমেন্ট ডিসি হেডকোয়ার্টার করবে, আপনার ক্রিকেট ম্যাচ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ডিসি হেডকোয়ার্টার করবে, দুর্গাপুজো হচ্ছে ডিসি হেডকোয়ার্টার করবে, মহরমের মিছিল হবে ডিসি হেডকোয়ার্টার করবে, ল অ্যান্ড অর্ডার পুরোটা ডিসি হেডকোয়ার্টার দেখতে হবে। ধরুন দুর্গাপুজোর সময়ের কথা বলি, আমার কিন্তু এটা খারাপ লাগতো না এই কাজটা করে। যেহেতু সারা রাত রাস্তায় লোকজন থাকে, ফ্রেন্ডলি ক্রাউড, দুর্গাপুজোতে আমি ফিল্ডে ডিউটি করেছি, তো কন্ট্রোল রুম আমাদের সারাদিন কাজ করে, কন্ট্রোল রুম ডিসি হেডকোয়ার্টার অধীনে থাকে। তা আমি কিন্তু আচ্ছা। সারা রাত কন্ট্রোল রুমে থাকতাম। এখন যারা আছে তাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন যে সারা রাত থেকে আমি কন্ট্রোল রুম থাকতাম। কারণ আচ্ছা। কোনো ঘটনা হলে আমাকে ঘুম থেকে তুলবে, তুলে পরামর্শ নেবে এরকম নয়। তারপরে আমি ধরুন বাড়িতে আসছি সকালবেলায়, একটুখানি কোনো রকমে যাকে ন্যাপ বলে, ঘুমানো তো যায় না, সেটা করে নিয়ে স্নান খাওয়া করে আবার অফিসে চলে আসছি। সারা দিন কাজ করতে হচ্ছে। এবং ডিসি হেডকোয়ার্টারের আগে যেরকম ছিল এখন আমি জানি না, কয়েক হাজার সই করতে হয়। মানে ডিসি হেডকোয়ার্টার কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এদের অ্যাপয়েন্টমেন্ট দেয়, এদের ট্রান্সফার পোস্টিং করেন। এবং যে কোনো যেমন বাড়ি আছে কি কোথাও কার ঘর দরকার, ঘরের অ্যালটমেন্ট করতে হবে, ঘরের অ্যালটমেন্ট ক্যান্সেল করতে হবে, এই সবগুলো ডিসি হেডকোয়ার্টার দেখতে হয়। ফলে খুবই ব্যস্ত থাকে, কিন্তু আমার কখনো এটা খারাপ লাগেনি। আমার ভালোই লাগতো যে আমি একটা দায়িত্ব পালন করছি, এবং আমি এর যে করছি, আমার লোকেরা যে করছেন তার ফলে শহরের লোক নিরাপদে ঘুরছে এবং তারা নিরাপদ আছে, ভালোই লাগতো। আচ্ছা। এবং আর একটা উদাহরণ দিই তাহলে আপনার পরিষ্কার হবে। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আমি যখন ডিসি হেডকোয়ার্টার ভূমিপুত্র বলে উপন্যাসটা আমার ধারাবাহিকভাবে কাগজে বেরোচ্ছে, তো ওর মধ্যে তো আমি সময় করে উপন্যাস লেখার সময় পেতাম। অতএব সময় বের করে নিতে হয়। এবং আমি এ পর্যন্ত আমার প্রায় 120টা মতো বই পাবলিশ হয়েছে। তো এর মধ্যে অনেকটাই তো আমি আইপিএস হওয়ার পরেই আমার প্রথম বই পাবলিশ হতে শুরু করেছে। এবং আমি চাকরিতে যতদিন ছিলাম ততদিন আমার প্রায় শতাধিক বই পাবলিশ হয়ে গিয়েছে। তো অতএব সেটা তো করা যায়। এবং আমি বলছি, এখনো বলছি, কোনো লোক বলতে পারবে না যে আমাকে যে পদে যখন দেয়া হয়েছে আমি সে পদের ডিউটিতে ফাঁকি দিয়েছি। এবং আর একটা বলবো যে পুলিশের কাজ আপনি যদি নিষ্ঠা সহকারে করেন এবং একটু নিরপেক্ষ থাকেন এবং মানুষকে সাহায্য নয়, মানুষকে সাহায্য করার চেষ্টা করেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে দেবতার পর্যায়ে তুলে নিয়ে যায়। শিলিগুড়িতে আমার এই অভিজ্ঞতা আছে, এটা নিয়ে কাগজে লেখালেখিও হয়েছিল, যে যে বৃদ্ধ দেখুন কোথাও কোনো প্রতিকার পায়নি, আমার কাছে এসে যখন রিলিফটা সে পেলেন, তখন তিনি অকপটে বলেন যে বেটা তুই তো ভগবান, ভগবানকে তো আমি দেখিনি। তো এটা কিন্তু পুলিশের লোকদের পক্ষে করা সম্ভব। আমি
আপনি শিলিগুড়ির যে কোনো লোক, আমি যখন ওখানে ছিলাম সেই সময় তারা ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করুন যারা রাজনৈতিক নেতা, ধরুন এখন এখানে আপনি বিজেপির নেতা পাবেন, তৃণমূলের নেতাও পাবেন, সিপিএম এর নেতা পাবেন, আমার সঙ্গে কাজ করেছেন। এই যেমন অশোক ভট্টাচার্য ছিলেন, তখন ওর নেতা ছিলেন। এই যে শঙ্কর বিজেপির নেতা আছেন, বা গৌতম বাবু আছেন তৃণমূলে, জিজ্ঞেস করুন যে আমি শিলিগুড়িতে যখন ছিলাম তখন আমি কোনো কাজে ফাঁকি দিতাম কিনা, এবং আমি ওখানকার লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিলাম কিনা, গুন্ডা বদমাশদের ভিতরে ঢোকাতে পেরেছিলাম কিনা, এবং পুলিশের যেটা করা উচিত, এই যে এত বেআইনি অস্ত্রশস্ত্র, আমি সেগুলো উদ্ধার করতে পেরেছিলাম কিনা জিজ্ঞেস করুন। তারা যদি বলেন না পারেনি, তাহলে আমি কিছু বলবো। কিন্তু আমি নিশ্চিত তারা বলতে পারবেন না, আমার চরম শত্রু বলতে পারবে না যে আমার কাজটা আমি করতাম না বা আমি অসৎ লোক। তো এটা যদি করেন, তো আমার পুলিশের কাজ করে আমি খুশি। আমি পুলিশের কাজ করে বুঝতে পেরেছি যে এদেশের মানুষকে কি করে সাধারণ মানুষ দেবতার পর্যায়ে নিয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।